জয় হিন্দ, জয় ভারত। দেখো, তোমরা যেসব অগ্নিবীর আর্মির পরীক্ষার্থী রয়েছে স্যার, তোমাদের আজকে জিকের স্যার 200খানা বাছাইখানা প্রশ্ন তোমাদের করাবো। তোমাদের সামনে যাদের পরীক্ষা রয়েছে 1 তারিখ থেকে, তোমরা প্রত্যেকে এই ক্লাসটা তোমরা করে নাও। এখান থেকে স্যার কমন পেয়ে যাবে স্যার। একবার চোখ বুলি নাও প্রশ্নগুলো, তোমাদের দেখবে ডেফিনেটলি তোমাদের মুখস্থ হয়ে যাবে স্যার। ঠিক আছে, তোমাদের তো পরীক্ষার হলে 4টে অপশন পাবে, সেই অপশন দেখে তো তোমরা বুঝতে পারবে যে না স্যার এই প্রশ্নগুলো করিয়েছিল। চরম গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার, এগুলো একটাও মিস করবে না, তুমি যেই ক্যাটাগরি থেকে থাকো না কেন সব ক্লাস স্যার করে নাও। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্ন দেখবো স্যার আমরা, যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে। তো এগুলো তোমরা দেখবে এখানে যে প্রশ্নগুলো করাবো না স্যার, দেখবে অনেক প্রশ্ন তোমরা হয়তো শুনেছো, অনেক জানো, বা অনেক প্রশ্ন অজানা হতে পারে। সব মিলিয়ে স্যার ক্লাসটা একবার ধৈর্য সহকারে করে নাও, দেখবে ওষুধের থেকে বেশি কাজ করবে। আমি কিন্তু প্রত্যেকবার এই কথাটা বলি। তো স্যার ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ইনি কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি। স্যার ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? জওহরলাল নেহরু হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী স্যার। ওকে, তারপরে মহাত্মা গান্ধীজিকে, স্যার মহাত্মা গান্ধীজিকে কে জাতির জনক উপাধি দিয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার। এই প্রশ্নটা তোমাদের যখন অগ্নিবীর ছিল না, ইন্ডিয়ান আর্মি ছিল, তখন কিন্তু এই প্রশ্নটা একাধিকবার প্রশ্ন এসেছিল। তো এই প্রশ্নটা কিন্তু পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে যায় স্যার, যে জাতির জনক উপাধি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু, এটাই কিন্তু জাতির জনক উপাধি স্যার দিয়েছিল স্যার। ওকে, এবার স্যার তারপরে আমরা জানবো যে পৃথিবীর বৃহত্তম নদীর স্যার নাম কি? তো স্যার এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন স্যার, অনেকে গুলিয়ে ফেলে। পৃথিবীর যদি স্যার বৃহত্তম নদী বলে, অবশ্যই স্যার সেটা কিন্তু অ্যামাজন নদী হয়ে যাবে স্যার। যদি স্যার তোমাদের বলে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম, তখন কিন্তু সেটা আফ্রিকার মানে যে নীল নদী রয়েছে, নীল নীল হচ্ছে সেটা সব থেকে দীর্ঘতম নদী, এবং বৃহত্তম বললে অবশ্যই কিন্তু অ্যামাজন হয়ে যাবে স্যার। ওকে, তারপরে ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? তো 1885 সালে অক্টোবর হিউম কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল স্যার। কে? হিউমের দ্বারা কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে স্যার গীত গোবিন্দ কাব্যগ্রন্থটির রচয়িতা কে স্যার? তো গীত গোবিন্দ এই যে কাব্যগ্রন্থটা, এটা কিন্তু আমাদের যে জয়দেব, কবি জয়দেব রয়েছে, তিনি কিন্তু এটাই গীত গোবিন্দ কাব্যগ্রন্থটি তিনি লিখেছেন বা রচনা করেছেন স্যার। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল স্যার। কুতুব মিনারের নির্মাণ কার্যকে শেষ করে? তো তোমাদেরকে বলে দিচ্ছি যে কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ স্যার, নাকি স্যার তোমাদের হবে রাজিয়া সুলতান, না গিয়াসউদ্দিন বলবন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্যার ইলতুৎমিশ। স্যার এই প্রশ্নটা দুরকমভাবে হয় স্যার, যে কুতুব মিনারের নির্মাণ কার্যকে শেষ করে? স্যার অবশ্যই ইলতুৎমিশ, যিনি কুতুবুদ্দিন আইবকের জামাই ছিলেন। ওকে, এবার স্যার প্রশ্ন হতে পারে যে কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেন কে? সেক্ষেত্রে কিন্তু কুতুবুদ্দিন আইবক ইনি শুরু করেছিলেন, এবং ইনার যে জামাই ইলতুৎমিশ তিনি কিন্তু শেষ করেছিলেন। কেন স্যার? কারণ তিনি মারা যান, কুতুবুদ্দিন আইবক। ওকে স্যার, তারপরে পরবর্তী প্রশ্ন পড়ব স্যার। ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? তো অবশ্যই ভারতের যে প্রথম মহাকাশচারী তিনি কিন্তু রাকেশ শর্মা কিন্তু ছিলেন স্যার। ওকে, তারপরে স্যার বক্সারের যুদ্ধ কত সালে হয়? স্যার বক্সারের যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ, এই বক্সারের যুদ্ধ স্যার 1764 সালটা মনে রাখবে স্যার। 1764 সালে বক্সারের যুদ্ধ কিন্তু স্যার সংগঠিত হয়েছিল স্যার। ওকে, এর পরের পরবর্তী প্রশ্ন দেখব স্যার, যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত স্যার? দেখো স্যার কাজিরাঙ্গা যে জাতীয় উদ্যান রয়েছে, এটা কিন্তু স্যার আসামের মধ্যে রয়েছে। একটা কথা বলি স্যার, তোমরা দেখবে অনেকে কমেন্ট করছো পার্সোনালি প্লাস অনেক ভিডিওর মাধ্যমে, যে স্যার আপনি যে কারেন্ট অ্যাফেয়ার্সের টপ 200টা প্রশ্ন করিয়েছেন সেটা ডিলিট কেন করলেন স্যার? দেখবে স্যার সেটা আমি ডিলিট করিনি, সেখানে না দেখবে 5 থেকে 6টা প্রশ্নর না অ্যান্সার একটু ভুল ছিল স্যার। তো এবার এই ভিডিওটা হয়তো তোমরা জানছো যে ভুল রয়েছে, এবার একাধিক জন তো এটা বুঝতে পারছে না যে প্রশ্নটা উত্তরটা কি ভুল কি সঠিক, যার জন্য স্যার আমাকে ক্লাসটা ডিলিট করতে হয়েছে। কারণ ভুল ইনফরমেশন পড়ে পরীক্ষা দিতে যাওয়া সব থেকে বড় একটা বিপজ্জনক বলে আমি মনে করি। তার জন্য স্যার আমি এটা ডিলিট করে দিয়েছি। এখন হয়তো ক্লাসটায় 5-6 হাজার ভিউ হয়ে যেত, তাহলে 5-6 হাজার ক্যান্ডিডেট ভুল পড়ে যেত, সেটা তো স্যার আমি চাই না।
তার জন্য ক্লাসটা আমি ডিলিট করেছি স্যার। তো আমাকে একটু ক্ষমা করে দিও, আমি ক্লাসটা আপলোড করতে পারছি না স্যার। ওকে, তো তোমরা যদি কমেন্ট করো যে স্যার আপনি কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি ম্যারাথন ক্লাস আনুন স্যার সঠিক ইনফরমেশন সহ, সেটা আমি একটু ভেবে দেখছি, যেহেতু পরীক্ষার তোমাদের সময় নেই। কারণ এরপরে আমাকে ম্যাথের ম্যারাথন ক্লাস করাতে হবে, একটা রিজনিংয়ের ম্যারাথন ক্লাস করাবো ভেবে রেখেছি স্যার। এরপরেও আরও জিকে দুটো ম্যারাথন ক্লাস করাবো ভেবেছি। তো সুতরাং সব মিলিয়ে একটু সময়ের আমার একটু অভাব হয়েছে। তো একটা কথা বলবো, যেভাবে গাইড করছি পড়ে যাও, পরীক্ষায় পাস করা থেকে কেউ আটকাতে পারবে না, এইটুকু তুমি মিলে নিও, পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে। তারপরে স্যার, অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন? তো অবশ্যই অর্থশাস্ত্র কৈটিল্য বা চাণক্য বা কৈটিল্য এই অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেছেন স্যার। ওকে, জাপান স্যার, তোমাদের কারেন্সি রিলেটেড একটা প্রশ্ন আসবে যে জাপানের মুদ্রার নাম কি? স্যার জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। স্যার নামটা কি? হস্রয় অন্তুস্তয়কার দন্তে ন, ইয়েন। এই ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম। ওকে স্যার, এটা কিন্তু একটু পাশাপাশি মনে রেখো। ভারতের দীর্ঘতম নদীর নাম কি স্যার? এটা ভারতের বলেছে স্যার। ভারতের দীর্ঘতম নদী বললে অবশ্যই গঙ্গা, বা পৃথিবীর বললে কিন্তু তখন নীল নদ বা নীল নদী হয়ে যাবে স্যার। ওকে, তারপরে স্যার আচ্ছা, আর তোমাকে যদি বলে স্যার দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, সেক্ষেত্রে কিন্তু স্যার গোদাবরী হয়ে যাবে স্যার। শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? তো গুরু নানক। এই গুরু নানককে শিখ ধর্মের প্রবর্তক বলা হয়ে থাকে। এবং তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, এই শিখ ধর্ম থেকে শিখদের নবম গুরুর নাম কি স্যার? তো গুরু তেগ বাহাদুর, তিনি ছিলেন শিখদের নবম গুরু। ওকে স্যার, এটাও কিন্তু পাশাপাশি মনে রেখো। তারপরে প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে স্যার? খুবই গুরুত্বপূর্ণ। তো আমি কনস্টিটিউশনের ক্লাস করাতে গিয়ে আমি বলেছিলাম স্যার মৌলিক অধিকারে অ কথা রয়েছে, সুতরাং স্যার আমেরিকাতেও অ কথা রয়েছে। অর্থাৎ স্যার মৌলিক অধিকার এটা আমেরিকা থেকে নেওয়া হয়েছে, মৌলিক কর্তব্য সেটা কিন্তু স্যার রাশিয়া থেকে নেওয়া হয়েছে স্যার। আমি তোমাদেরকে এই ট্রিক্সটা বলে দিয়েছিলাম। তারপরে গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ বা জ্ঞান লাভ করেছিলেন? তো অবশ্যই গৌতম বুদ্ধ যে নির্মাণ বা জ্ঞানটা যে লাভ করেছিল, তথাগত হয়েছিল স্যার, সেটা কিন্তু বোধ গয়া থেকে কিন্তু হয়েছিল। পিপুল ট্রি অর্থাৎ পিপুল গাছের নিচে তিনি যে ধ্যান করেছিলেন, সেখানেই কিন্তু তিনি তার যে জ্ঞানটা লাভ করেছিলেন। একটা কথা বলি, যারা নিউ ক্যান্ডিডেট দেখছো না স্যার, আমার অগ্নিবীরের রিলেটেড এই আমার চ্যানেলে দেখবে কিছু ক্লাস করানো আছে। তো আমি একটা কথা বলি, আমার এই ক্লাসগুলো যারা করে যাবে তার পরীক্ষায় পাস করা থেকে কেউ আটকাতে পারবে না। যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে না, তোমাদেরকে একটা বললাম, তোমরা হয়তো লেট জয়েন করে দেখতেই পারো। তো আমি ওষুধের থেকে বেশি কিছু ক্লাস করিয়ে রেখেছি, পারলে একবার করে নিও সময় যদি থাকে। তারপরে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্যার? তো অবশ্যই স্বাধীন ভারত অর্থাৎ যখন স্বাধীন হলো ভারত 1947 সালে যখন স্বাধীন হয়ে গেছিল, তারপরে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। ইনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন স্যার। স্যার লর্ড ক্যানিং, ইনি ছিলেন প্রথম ভাইসরয় স্যার। এটাও কিন্তু একটু পাশাপাশি মনে রাখবে স্যার। ওকে, ইনি কিন্তু প্রথম ভাইসরয় ছিলেন। তারপরে কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায় স্যার? তো হ্যালির ধূমকেতু 76 বছর পর পর কিন্তু হ্যালির যে ধূমকেতু সেটা কিন্তু লক্ষ্য করা যায়। ইন্ডিয়ান একাডেমি স্যার, যেটা হচ্ছে ইন্ডিয়ান একাডেমি তো নয় স্যার, এটা আইএমএ, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি স্যার। এখানে একটু কিছু মিসিং আছে। তো এটা আইএমএ, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। এটা কোথায় অবস্থিত স্যার? এটা দেরাদুনের মধ্যে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই একাডেমিটা, একাধিকবার তোমাদের অগ্নিবীর এসেছে এই প্রশ্নটা, সুতরাং এবছরও আসার সম্ভাবনা রয়েছে। আরও একটা পাশাপাশি জিনিস ক্লিয়ার করে দিই, তোমাদের অগ্নিবীরে তুমি যেই শিফটে পরীক্ষা দাও না কেন স্যার, তোমার একটা হেডকোয়ার্টার রিলেটেড প্রশ্ন থাকবে। বলবে যে এই জোনের যে বা একাডেমির হেডকোয়ার্টার কোন দিকে অবস্থিত, বা ইন্ডিয়ান নেভাল একাডেমি তার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, সেটা ওয়েস্টার্ন সাইড হতে পারে, ইস্টার্ন সাইড হতে পারে। এই রিলেটেড একটা প্রশ্ন তুমি যেই শিফটেই দাও না কেন একটা থাকবেই থাকবে, তোমরা শুধু মিলিয়ে নেবে স্যার। তারপরে সত্যমেব কি বলছে স্যার? সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে স্যার? এটা মণ্ডক উপনিষদ, এটা সেখান থেকে কিন্তু সত্যমেব জয়তে কথাটি স্যার নেওয়া হয়েছে। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় স্যার? লাল গ্রহ মঙ্গলকে বলা হয়ে থাকে রেড প্ল্যানেট বা লাল গ্রহ স্যার। তারপরে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন স্যার? দয়ারাম সাহানি। আমি স্যার ট্রিক্স বলেছিলাম স্যার, এইচডি সিনেমা দেখো না স্যার, সে এইচডি হচ্ছে হরপ্পা, ডি দিয়ে হচ্ছে স্যার দয়ারাম সাহানি। অর্থাৎ হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি স্যার। মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেছিল? সেটা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তারপরে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় স্যার? ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ সিটিকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে স্যার।
ওকে। তারপরে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড আমরা বলে থাকি স্যার, এটা কে নির্মাণ করেন? তো স্যার এটা মনে রাখবেন, শের শাহ সুরি কিন্তু জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কিন্তু স্যার নির্মাণ করেছিলেন। তারপরে স্যার কি বলছে, লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? তো অবশ্যই স্যার লোকসভা যে সদস্য হওয়ার জন্য কমপক্ষে কিন্তু স্যার 25 বছর হওয়া কিন্তু ম্যান্ডেটরি স্যার, 25 বছর ছাড়া তুমি সদস্য হতেই পারবে না। তারপরে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, খুবই গুরুত্বপূর্ণ, বেসামরিক পুরস্কার বললে অবশ্যই স্যার কিন্তু ভারতরত্ন হয়ে যাবে, এটাই কিন্তু ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। পরবর্তী প্রশ্ন, মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব যেটা স্যার কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, এর প্রবক্তা কে স্যার? তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এর প্রবক্তা হচ্ছে আলফ্রেড ওয়েগনার। ওকে স্যার, আলফ্রেড ওয়েগনার, ইনি হচ্ছেন মহাদেশীয় সঞ্চালন তত্ত্বের প্রবক্তা, এটাও পাশাপাশি মনে রাখবে স্যার। শিবাজি উৎসব কে শুরু করেন? তো শিবাজি উৎসব বাল গঙ্গাধর তিলক কিন্তু শিবাজি উৎসব তিনি কিন্তু চালনা করেছিলেন বা শুরু করেছিলেন স্যার। ওকে, তো আমি খুবই ফাস্ট এগোবো ক্লাসটা, আমি বেশি কিছু ডিটেলস বলবো না। আমার টার্গেট থাকবে টপ 200 প্রশ্ন, এটাই আমার মেন টার্গেট। এবং অবশ্যই তোমরা পড়ে যাও স্যার, কমন তো অবশ্যই পাবে, পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে কমেন্ট পেয়েছে কি পাওনি। তারপরে স্যার স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীকে? মৌলানা আবুল কালাম আজাদ, ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম উদিত হয়? তো ভারতের যে অরুণাচল প্রদেশ, এই যে অরুণাচল প্রদেশে ভারতে কিন্তু প্রথম সূর্যটা উদিত হয়ে থাকে স্যার। ওকে, তারপরে প্রাচীন ভারতের বিখ্যাত ইতিহাস গ্রন্থ যেটা রাজতরঙ্গিনী স্যার, এই রাজতরঙ্গিনী কার লেখা? অবশ্যই স্যার এটা কলহনের লেখা কিন্তু রাজতরঙ্গিনী। স্যার অনেক তোমরা না এটা বেশি মুখস্থ করার কোনো দরকার নেই, যে টপ 200 করাচ্ছি সারাদিন ধরে আমার 200টা তোমরা মুখস্থ করছো, এটা করবে না স্যার। তোমরা মনে রাখবে পরীক্ষার হলে কম্পিউটার বেসড যখন এক্সাম দিবে না স্যার, তোমাদের প্রশ্নর পাশাপাশি 4টে অপশন থাকবে স্যার। আমার হয়তো ভিডিওটা এখন পুরো অবজারভেশন করলে, ভালো করে পড়লে, দেখলে স্যার, তারপরে কি করবে তুমি প্রিন্ট আউট করে 1-2বার হয়তো স্যার পড়তে পারো, কিন্তু সারাদিন ধরে এটার পিছনে সময় নষ্ট করবে না স্যার। ঠিক আছে, তুমি পরীক্ষার হলে 4টে অপশন যখন পাবে তখন তুমি দেখবে যে না স্যার এটা পড়িয়েছিল, ঠিক তোমার মাথায় মনে পড়বে। তোমার মনে হতে পারে যে না আমার মনে পড়ছে না, কিন্তু ঠিক পরীক্ষায় মনে পড়ে যাবে, এটুকু বিশ্বাস রেখো আমার উপরে। তারপরে ভারতের সংবিধান কবে গৃহীত হয় স্যার? 26 নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়। স্যার এখান থেকে আরও একটা প্রশ্ন হয়, ভারতের সংবিধান কবে কার্যকর হয় স্যার? তো প্রথমে গৃহীত হয়, গ্রহণের পর তারপরে কার্যকর হয়, সেটা 26 জানুয়ারি 1950 সালে এটা কিন্তু কার্যকর হয়েছিল। ভারতের প্রথম কোন শহরকে ভারতের কোন শহরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়? তো রাজস্থানের যে একটা জয়পুর শহর রয়েছে বা সিটি রয়েছে, সেটাকে কিন্তু পিঙ্ক সিটি বা গোলাপি শহর নামে কিন্তু আমরা বলে থাকি। তারপরে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি স্যার? তো কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম বললে স্যার অ্যানি বেসান্ট হয়ে যাবে। আর যদি বলে স্যার কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কি? স্যার তোমাকে যদি প্রশ্নে ভারতীয় কথাটা যুক্ত করে দেয় সেক্ষেত্রে কিন্তু সরোজিনী নাইডু সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, তারপরে বিখ্যাত চিল্কা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অবশ্যই এটা উড়িষ্যায় রয়েছে বিখ্যাত চিল্কা হ্রদ স্যার, এটা একটু মনে রাখবে। ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটা কে লিখেছেন স্যার? এটা ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছেন স্যার জওহরলাল নেহেরু, এই বইটা জওহরলাল নেহেরুর বিখ্যাত বই স্যার। ওকে, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি? অবশ্যই বুধ বা মার্কারি, এটাই হচ্ছে সব থেকে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম। বৃহত্তম তো অবশ্যই বৃহস্পতি। পরবর্তী প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই, বা এই যে উক্তিটা, এই বিখ্যাত উক্তি কার? এটা বাল গঙ্গাধর তিলকের, এটা একটা বিখ্যাত উক্তি স্যার। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় স্যার? 5ই জুন স্যার, এটা জুন মাসে কিন্তু বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড যে এনভায়রনমেন্টাল ডে সেটা কিন্তু পালন করা হয়ে থাকে স্যার। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পরিব্রাজক ভারত এসেছিল? স্যার হর্ষবর্ধনের হওয়া কথা রয়েছে, হিয়ংসাংয়ে হওয়া কথা রয়েছে, অর্থাৎ হর্ষবর্ধনের রাজত্বকালে, অর্থাৎ তার সময় যে চীন থেকে আমাদের ভারতে এসেছিল হিয়ংসাং। স্যার তোমাকে প্রশ্ন করতে পারে যে চন্দ্রগুপ্তের সময় কে ভারতে এসেছিল? স্যার মেগাস্থেনিস ভারতে এসেছিল। ওকে, এবার স্যার প্রশ্ন করতে পারে স্যার অবশ্যই চন্দ্রগুপ্ত বলতে গেলে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত তোমার যদি বলে থাকে স্যার, তার সময় কিন্তু ফাহিয়েন ভারত এসেছিল। ওকে, তো এটা একটু মনে রাখবে স্যার। তারপরে যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটা? স্যার এটা অলরেডি আলোচনা করেছি, গোদাবরী নদী। তারপরে সতীদাহ প্রথা কত সালে রদ হয়? 1829 সালে রাজা রামমোহন রায়ের সহযোগিতায় কিন্তু সতীদাহ প্রথা কিন্তু নিষিদ্ধ হয়েছিল স্যার। ওকে, তারপরে প্রশ্ন, আচ্ছা কি বলছে,
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সদর দপ্তর কোথায়? তো এর যেটাকে বলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তো এর হেডকোয়ার্টার রয়েছে স্যার জেনেভাতে। ওকে, আচ্ছা কিছু যদি আমি ভুল বলে থাকি আমি আশা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবে। আশা করছি আজকের প্রশ্নগুলো সঠিকভাবে কারেকশন করা রয়েছে, একটাও ভুল পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাট ইন কেস তো মানুষ মাত্রই ভুল হয়, যদি ভুল থেকে থাকে কেউ যদি ধরতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে যারা আমার হয়তো একটু যারা হয়তো একটু ভুল পড়বে তাদেরকে একটু বুঝিয়ে দিতে সুবিধা হবে। আশা করছি ভুল নেই, এগুলোকে আমি অনেকবার অ্যানালাইসিস করেই আমি প্রশ্নগুলো তৈরি করেছি বেছে বেছে প্রিভিয়াস ইয়ারগুলো থেকে ফলো করে। সুতরাং ভুলের কোনো সম্ভাবনা নেই, 100% বিশ্বাস রেখে পড়ে যাও। আর আরেকটা কথা স্যার, এই যে পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেবো স্যার। এখন তো আমি দিব না স্যার, আজকে ক্লাস আপলোড করবো আমি, কিছুক্ষণ পরে আমি আপলোড অবশ্যই করে দেবো। তারপরে প্রশ্ন স্যার, লোকসভার প্রথম স্পিকার কে স্যার? তো গণেশ বাসুদেব মাবলঙ্কর, ইনি হচ্ছেন লোকসভার প্রথম স্পিকার। মহাবলীপুরমের যে রথ মন্দির কোন রাজবংশের আমলে তৈরি হয়েছে? তো স্যার এটা পল্লব রাজবংশের আমলে কিন্তু মহাবলীপুরমের যে রথ মন্দির সেটা কিন্তু তৈরি হয়েছে স্যার। ওকে, তারপরে ভূমধ্য সাগরের চাবিকাঠি কাকে বলা হয় স্যার? তো ভূমধ্য সাগরের চাবিকাঠি এটা জিব্রাল্টার প্রণালীকে কিন্তু ভূমধ্য সাগরের চাবিকাঠি বলা হয়ে থাকে স্যার। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? অবশ্যই স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ এই আর্য সমাজ, একাধিকবার কিন্তু প্রশ্ন এসেছে, এবছরও সম্ভাবনা রয়েছে। সূর্য মন্দির বা ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত স্যার? তো এই সূর্য মন্দিরকে কিন্তু আমরা ব্ল্যাক প্যাগোডা বলে থাকি। তো এটা হচ্ছে কোণার্কে অবস্থিত স্যার। কোণার্কটা কোথায় অবস্থিত? এটা কিন্তু উড়িষ্যায় অবস্থিত স্যার। তারপরে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত স্যার? তো অবশ্যই প্রথমত যোগ জলপ্রপাতটা কোথায় রয়েছে স্যার জেনে নাও, এটা কর্ণাটক রাজ্যে রয়েছে স্যার এই যোগ জলপ্রপাত। তো এটাও প্রশ্নটা আসে, এটা কোন নদীর ওপর রয়েছে জলপ্রপাতটা? তো এটা কিন্তু যে শরাবতী নদী রয়েছে সে তার উপরে কিন্তু এই জলপ্রপাতটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে খরসা কমিটির প্রধান কে ছিলেন স্যার? খরসা কমিটির যে প্রধান সেটা কে ছিলেন? তো অবশ্যই ডক্টর বি আর আম্বেদকর, যাকে আমরা সংবিধানের জনক বলে থাকি। তো তিনি হচ্ছেন খরসা কমিটির জনক বা প্রধান। ওকে, তারপরে মাস্টারদা নামে কে পরিচিত? তো অবশ্যই সূর্য সেনকেই আমরা বলে থাকি মাস্টারদা সূর্য সেন এক কথায়, তো তিনি কিন্তু পরিচিত। তারপরে থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? তো থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। তো স্যার এটা ট্রিক আমি বলে দিয়েছিলাম থমাস কাপ কি, যে থমাস একটা ইংরেজি শব্দ, আর ইংরেজি মানে ইংরেজরা সব ব্যাড ছিল, ব্যাড মানে খারাপ, তারা ভারতে এসে খারাপ খারাপ কাজ করে গেছে, ভারতকে অত্যাচার করেছে, অর্থাৎ ব্যাট দিয়ে স্যার ব্যাডমিন্টন। ওকে, তো এইভাবে মনে রাখার ট্রিক্স বলেছিলাম। কোন গভর্নর জেনারেল ভারতের রেলপথের সূচনা করেছিলেন? তো লর্ড ডালহৌসি, ইনি কিন্তু আমাদের কি করেছিলেন স্যার, ভারতে যে রেলপথ তারপরে টেলিগ্রাম টেলিপোস্ট সব তিনি কিন্তু এই ডালহৌসিই করেছিলেন স্যার। ওকে, আজাদ হিন্দ ফৌজ কত সালে প্রতিষ্ঠিত হয় বা কত সালে গঠিত হয়? 1942 সালে আজাদ হিন্দ ফৌজ কিন্তু গঠিত হয়েছিল। এবার স্যার যদি 1942 সাল অপশন যদি না থাকে স্যার, নাই থাকতে পারে, যদি 1943 সাল থেকে থাকে তাহলে অবশ্যই স্যার 43 মেরে থাকবে। স্যার যদি 43 এবং 42 দুটো অপশন থাকে তাহলে তুমি 42ই মারবে নির্ভয়ে। ওকে, এগুলোর কারণ আছে, এগুলো একটু হায়ার লেভেলে স্টাডি করলে বুঝতে পারবে এগুলোর কেন বললাম আমি। তারপরে স্যার ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি? তো ভারতের শিক্ষার হার সব থেকে বেশি কিন্তু স্যার কেরল, 96 পয়েন্ট সামথিং রয়েছে স্যার, এখানে কিন্তু শিক্ষার হার সব থেকে বেশি স্যার কেরালায়। ওকে, তারপরে প্রথম বৌদ্ধ সংহতি বা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? তো প্রথম বৌদ্ধ সম্মেলনটা সেটা কিন্তু রাজগৃহতে হয়েছিল স্যার। হ্যাঁ, অজাতশত্রুর আমলে হয়েছিল রাজগৃহেতে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়? তো এটা 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় স্যার? তো এটা মনে রাখবে 1987 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আমরা অন্তর্ভুক্ত করেছি স্যার। ওকে, কলিঙ্গ যুদ্ধ কি বলছে স্যার, কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? তো 261 সালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। তো অশোক এই যুদ্ধের পরেই কিন্তু তিনি বৌদ্ধ ধর্মে কিন্তু কনভার্ট হয়ে যায়, তিনি কিন্তু রূপান্তরিত হয়ে গেছিল। তো এই কলিঙ্গ যুদ্ধে কিন্তু কি হয়েছিল, এই কলিঙ্গ জায়গাটা কোথায় অবস্থিত স্যার? এটা উড়িষ্যায় অবস্থিত। তো অশোক এই যুদ্ধটা যখন লড়েছিল তখন কিন্তু কাউকে ছাড়েনি, অর্থাৎ কি বলবো, নারী পুরুষ এমনকি পশু পাখি গর্ভবতী মহিলা কাউকে ছাড়েনি, নৃশংসভাবে হত্যা করেছিল, পুরো একেবারে
পুরো রাজ্যটাই পুরো রক্তে লাল করে দিয়েছিল। তারপরে অশোক দেখলো যে এত যুদ্ধের পরে, এত প্রাণ হাতির পরে তিনি জীবনে কি পেলেন, এই যে এত বড় পাপের যে বোঝাটা তিনি কিন্তু ধরে রাখতে পারেননি। তারপরে কিন্তু তিনি এই বৌদ্ধ ধর্মে কনভার্ট হয়ে গেছিলেন। তারপরে কিন্তু এই অশোকের সময় কিন্তু বৌদ্ধ সম্মেলনও হয়েছিল, তৃতীয় বৌদ্ধ সম্মেলন। ওকে, তারপরে বিশ্বের গভীর হ্রদ কোনটি? তো বৈকাল হ্রদ, এটা সব থেকে গভীরতম হ্রদ, এটা একটু মনে রাখবে। ওকে, মিষ্টি জলের হ্রদ কিন্তু সেটা কিন্তু সুপিরিয়র হ্রদ। ওকে, এটা কিন্তু মিষ্টি জলের হ্রদ, এটাও কিন্তু মনে রাখবে। ভারতের জাতীয় গান বন্দে মাতরম কে রচনা করেন? অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের যে জাতীয় গান সেই বন্দে মাতরম, তিনি কিন্তু এটা রচনা করেছেন স্যার। তার পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের মোট কতগুলি তপশিল আছে? তো ভারতের সংবিধানে 12টা তপশিল, এটা সব কনস্টিটিউশনের ক্লাস করাতে গিয়ে অলরেডি আলোচনা করেছি, তোমরা পারবে, এগুলো উড়াবে তোমরা, আমি পরীক্ষা আসলে এতটুকু বিশ্বাস। তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? তো লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত তিনি কিন্তু প্রবর্তন করেছেন। জাপানের পার্লামেন্টের নাম কি? অবশ্যই জাপানের যে পার্লামেন্ট সেটা কিন্তু স্যার ডায়েট। ডায়েট কিন্তু জাপানের পার্লামেন্টের নাম স্যার। ইলোরার কৈলাসনাথ মন্দির কোন রাজবংশের কীর্তি? তো অবশ্যই ইলোরার যে কৈলাস মন্দির, এটা কিন্তু রাষ্ট্রকূট রাজবংশের দ্বারা কিন্তু এই ইলোরার কৈলাসনাথ মন্দিরটা তৈরি করা হয়েছে স্যার। ইলোরা অজন্তা গুহা স্যার, এই গুহাগুলো কোথায় অবস্থিত? স্যার এগুলো মহারাষ্ট্রে অবস্থিত, এটাও কিন্তু একটু পাশাপাশি মনে রাখার চেষ্টা করবে। স্যার ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত? এটা হচ্ছে যেটা হচ্ছে ঘোরহাট, আসামের। এখানে কিন্তু ভারতের যে চা গবেষণাগার সেটা কিন্তু অবস্থিত। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে শুরু হয়? তো অবশ্যই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু রাজস্থানে প্রথম কিন্তু স্যার শুরু হয়েছিল। কত সালে স্যার? সালটাও বলে দিচ্ছি, 1959 সালে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয় রাজস্থানে। হর্ষচরিত গ্রন্থটি কে রচয়িতা করেন? অবশ্যই হর্ষচরিত যে গ্রন্থটি তিনি সেটা কিন্তু বাণভট্ট রচনা করেন। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা পোখরানে কত সালে করা হয়েছিল? অর্থাৎ ভারতের যে প্রথম পরমাণু বোমার যে পরীক্ষা সেটা রাজস্থান, সে রাজস্থানের পোখরানে, যারা সিআইএসএফ এর চাকরি পায় তাদের এখানে সব ডিউটি ফেলে। তো এই জায়গাটা কিন্তু প্রথম যে টেস্টটা সেটা কিন্তু 1974 সালে কিন্তু করা হয়েছিল স্যার। ওকে, পৃথিবীর ছাদ কাকে বলা হয় স্যার? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। তারপরে লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো অবশ্যই স্যার ভারতের যে মণিপুর, সেই মণিপুর মানে রাজ্যে কিন্তু লোকটাক হ্রদটি অবস্থিত। ইবন বতুতা কোন শাসকের আমলে ভারতে আসে? তো মোহাম্মদ বিন তুগলক, এই ইনাকে পাগলা রাজা বলা হয়ে থাকে। তো এর আমলে কিন্তু কি হয়েছিল, ইবন বতুতা মরক্কো থেকে কিন্তু তিনি ভারত এসেছিলেন স্যার। ওকে, তারপরে ভারতের সংবিধানে জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো অবশ্যই জরুরি অবস্থা বললে সেটা কিন্তু জার্মানি। জরুরি তো জ কথা রয়েছে, জার্মানি তো জ কথা রয়েছে স্যার। তারপরে বুলান দরওয়াজা কে নির্মাণ করেন? তো অবশ্যই স্যার বুলান দরওয়াজা সেটা কিন্তু আকবরই কিন্তু নির্মাণ করেছিলেন। ওকে, তারপরে ভারতের কোন রাজ্যটি নেপাল, ভুটান ও চীন এই তিনটি দেশের সীমানার সাথে যুক্ত? ওকে, তিনটি দেশেরই সীমানার সাথে যুক্ত। অর্থাৎ ভারতের এমন একটা রাজ্য রয়েছে যেটা হচ্ছে সিকিম রাজ্য। এই সিকিম রাজ্যটা চারিপাশে, অর্থাৎ একদিকে ভুটান রয়েছে, একদিকে নেপাল, একদিকে চীন, তিনখানা দেশের মধ্যে কিন্তু বাউন্ডারি শেয়ার করে থাকে। তারপরে স্যার ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি স্টার মেরে রাখো। তো এটা 32 নম্বর যে ধারা সেটাকে কিন্তু সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়ে থাকে। ওকে, তারপরে সিপাহী বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তো মনে রাখবে যে 1857 সালে প্রথম মহাবিদ্রোহ হয়েছিল। সেই মহাবিদ্রোহের আরেকটা নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ, তার আরও একটা নাম হচ্ছে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তো এগুলোর এতগুলো নাম, তো এটা হয়েছিল কিন্তু 1857 সালে, সেটাই বলছে। শ্রীলঙ্কার প্রাচীন নাম কি? সিংহল বা সিলন, এটা কিন্তু শ্রীলঙ্কার প্রাচীন নাম। ভারতের কি বলছে, ভারতের মিষ্টি জলের হ্রদ। ভারতের মিষ্টি জলের হ্রদ কিন্তু উলার হ্রদ, এটা ভারতের মিষ্টি জলের হ্রদ স্যার। ওকে, ফরওয়ার্ড ব্লক দল কে প্রতিষ্ঠা করেন? অবশ্যই কিন্তু ফরওয়ার্ড ব্লক কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি কিন্তু ফরওয়ার্ড ব্লকটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে ভারতের রাজ্যে দীর্ঘতম সমুদ্র উপকূল রেখা রয়েছে কোন রাজ্যে? অর্থাৎ যে কোস্ট লাইন, যেটা এই যে যদি এটা ভারত হয় ইন্ডিয়া, তো আমি ম্যাপটা পুরো আঁকলাম না, এটা যদি ভারত হয় তো এই জায়গায় রয়েছে গুজরাট, এই জায়গায় গুজরাট, এই গুজরাটের এই পাশেগুলো তো সমুদ্র, এদিকেও সমুদ্র। তৎরেখা বলতে গেলে উপকূল রেখা মানে কি স্যার? অর্থাৎ সমুদ্রের উপকূল, অর্থাৎ সমুদ্রের পাশে যে এইগুলো রয়েছে, তো সব থেকে বেশি সমুদ্র উপকূল রেখা রয়েছে সেটা গুজরাটে। ওকে স্যার, এটা একটু মনে রাখবে। তারপরে রাজ্যসভার সদস্য হওয়ার
জন্য ন্যূনতম বয়স কত বছর হতে হবে? তো রাজ্যসভার সদস্যের জন্য কিন্তু 30 বছর কিন্তু হতে হবে স্যার। ওকে, তারপরে 82 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? তো অবশ্যই গোপাল কৃষ্ণ গোখলে। এই গোপাল কৃষ্ণ গোখলের ডাকে কিন্তু 1915 সালে গান্ধীজি কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন। এই প্রশ্নটাও পাশাপাশি মনে রাখবে। 83 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণ বিন্দু কোনটি স্যার? ভারতের দক্ষিণ বিন্দু বললে স্যার ইন্দিরা পয়েন্ট হয়ে যাবে স্যার, দক্ষিণের বললে। আর উত্তরের বললে স্যার ইন্দিরা কল, স্যার কল কথা বললে কিন্তু ইন্দিরা কল হয়ে যাবে স্যার। ওকে, 84 নম্বর প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল স্যার? খুবই গুরুত্বপূর্ণ, ভারতের প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন 1950 সালে কিন্তু ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় স্যার। দিল্লির সিংহাসনে বসা প্রথম এবং শেষ মুসলিম মহিলা শাসক কে ছিলেন? তো মহিলা বলেছে, তো সেক্ষেত্রে অবশ্যই দিল্লির সিংহাসনে সেটা কিন্তু রাজিয়া সুলতানা বা সুলতানা রাজিয়া, ইনি কিন্তু প্রথম এবং শেষ মুসলিম মহিলা যিনি কিন্তু দিল্লির সিংহাসনে কিন্তু স্যার বসেছিলেন। পরবর্তী প্রশ্ন স্যার, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর নির্মিত? তো অবশ্যই স্যার নাগার্জুন সাগর যে বাঁধটা রয়েছে স্যার সেটা কৃষ্ণা নদীর ওপর কিন্তু অবস্থিত। 87 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনারদের কে নিযুক্ত করেন? তো চিফ ইলেকশন কমিশনার, তো তাকে নিযুক্ত করেন স্যার রাষ্ট্রপতি। ওকে, দ্বীন-ই ইলাহি ধর্মমত কে প্রচার করেন? স্যার এটা কিন্তু আকবর প্রচার করেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, সাদা হাতির দেশ বা স্যার এটা অনেক সময় শ্বেত হস্তির দেশ বলা হয়ে থাকে, তো এই শ্বেত হস্তির দেশ কাকে বলা হয়ে থাকে স্যার? থাইল্যান্ডকে। ওকে, তারপরে পরের প্রশ্ন স্যার, ভারতের সংবিধানের দলত্যাগ বিরোধী আইন যেটা অ্যান্টি ডিফেকশন ল বলে থাকি স্যার, সেটা কত নম্বর তপশিলের মধ্যে রয়েছে? স্যার এটা মনে রাখবে, এটা 10তম তপশিলে আমাদের কিন্তু অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন এটা কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন, আইনি আকবরী গ্রন্থটির রচয়িতা কে স্যার? আবুল ফজল। ওকে, তারপরে সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে স্যার? তো মনে রাখবে এটা ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে কিন্তু এই সুয়েজ খাল কিন্তু যুক্ত করেছে। ভারতের সংবিধানে শিক্ষার অধিকার অর্থাৎ রাইট টু এডুকেশন কত নম্বর ধারায় যুক্ত করা রয়েছে বা যুক্ত করা হয়েছে? তো ভারতের যে সংবিধানের যে শিক্ষার অধিকার অর্থাৎ এটা কিন্তু সংবিধানের 21-এর এ নম্বর আর্টিকেলে কিন্তু এটা যুক্ত করা হয়েছে। বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে রদ হয়? 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন কিন্তু লর্ড কার্জনের সময় শুরু হয়েছিল স্যার। 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময় কিন্তু বঙ্গভঙ্গ রদ হয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন স্যার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বললে অবশ্যই স্যার কোয়েম্বাটোরকে কিন্তু বলা হয়ে থাকে। রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত বছর স্যার? 5 বছর হচ্ছে রাজ্যপালের কার্যকালের মেয়াদ। ওকে, আচ্ছা, রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি সব 5 বছর। তরাইনের প্রথম যুদ্ধ স্যার কাদের মধ্যে হয়েছিল? প্রথমত তোমাকে প্রশ্ন বলবে যে স্যার তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? তুমি বলবে স্যার 1191 সালে প্রথমটা, দ্বিতীয়টা হয়েছিল স্যার 1192 সালে। প্রথম যুদ্ধটা হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে, যেখানে স্যার পৃথ্বীরাজ চৌহান জিতেছিল, মোহাম্মদ ঘুরি কিন্তু এই যুদ্ধে হেরে যায় প্রথম তরাইনের যুদ্ধে। তারপরে স্যার দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয় যেটা 1192 সালে, সেখানে কিন্তু পৃথ্বীরাজ চৌহান হেরে যায় এবং মোহাম্মদ ঘুরি কিন্তু জিতে যায়। তারপরে সোনালী বিপ্লব বা গোল্ডেন রেভলিউশন বলে থাকি স্যার, এটা কিসের সাথে যুক্ত? সোনালী বিপ্লব বা গোল্ডেন অর্থাৎ সোনালী বললে অবশ্যই স্যার সঠিক উত্তর হয়ে যাবে হর্টিকালচার অর্থাৎ ফল বা উদ্যান পালনের সাথে কিন্তু যুক্ত। তারপরে প্রশ্ন স্যার, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল স্যার? তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বললে স্যার নাম মনে রাখবে হ্যারোড ডমার মডেল, এর ওপর কিন্তু ভিত্তি করে তৈরি হয়। সুপ্রিম কোর্টের, ভারতের যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন স্যার? তো ভারতের যে সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি কিন্তু 65 বছর বয়সে 65 বছর বয়সে কিন্তু তিনি কিন্তু অবসর প্রাপ্ত নেন। এবং হাইকোর্টের বিচারপতি বললে স্যার 62 উত্তর হয়ে যাবে স্যার। ওকে, তারপরে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? তো খুবই গুরুত্বপূর্ণ স্যার, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে স্যার, 1556 সালে। পানিপথের প্রথম যুদ্ধ স্যার 1526 সালে হয়েছিল এবং পানিপথের তৃতীয় যুদ্ধ স্যার সেটা কিন্তু 61-তে হয়েছিল। ওকে, তারপরে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো ভারতের প্রথম ভাইসরয় কিন্তু লর্ড ক্যানিং ছিলেন স্যার। ওকে, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম মরুভূমি। ভারতের সংবিধানের অভিভাবক বা যেটাকে বলা হয়
কাস্টোডিয়ান এটা কাকে বলা হয়? তো ভারতের সংবিধানের অভিভাবক কিন্তু সুপ্রিম কোর্টকে বলা হয়ে থাকে, এর উপরে কিন্তু আর কেউ নেই। কাদম্বরী, কাদম্বরী গ্রন্থটির রচয়িতা কে স্যার? বাণভট্ট এই নিকেতনের কাদম্বরী গ্রন্থের রচয়িতা। অমৃতসর শহরকে প্রতিষ্ঠা করেন অবশ্যই গুরু রামদাস, ইনি কিন্তু যে পাঞ্জাবে যে অমৃতসর শহরটা রয়েছে তিনি কিন্তু সেটা প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে ক্ষেত্রফলের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? তো রাজস্থান হচ্ছে ক্ষেত্রফলের ভিত্তিতে সব থেকে বড় রাজ্য, এবং সব থেকে ছোট রাজ্য হচ্ছে স্যার গোয়া, এবং জনসংখ্যার ভিত্তিতে সব থেকে বৃহত্তম রাজ্য হচ্ছে স্যার উত্তরপ্রদেশ। তারপরে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে স্যার? মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে, যেটা স্যার পার্ট 3 অর্থাৎ 3 নম্বর পার্টে রয়েছে। এবং কত নম্বর ধারা, মৌলিক কর্তব্যের কথা বলেছে স্যার? মৌলিক কর্তব্য এটা 4-এর এ নম্বর ধারায় রয়েছে স্যার। 4 স্যার 4-এর এতে, ওকে, এটা একটু ভুল বলেছি স্যার, 4-এর এতে, 4-এর এ বা অনেক সময় 1 বলে থাকি, এখানে কিন্তু মৌলিক কর্তব্য রয়েছে স্যার, ওকে। মানে সরি স্যার 51-এর এ ধারা, একটু এক্সট্রিমলি সরি, আমি একটু ভুল বলছি স্যার, একটু ক্ষমা করবে স্যার। এখানে প্রশ্ন রয়েছে মৌলিক কর্তব্য কত নম্বর সংবিধানের ধারা বললে সেটা 51-এর এ স্যার, আর কত নম্বর পার্ট বা অংশে বললে সেটা 4 নম্বর বলবে, শুধু 4 স্যার, ওকে, শুধু 4। বিক্রমশিলা, বিক্রমশিলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এটা ধর্মপাল তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, নালন্দা বিশ্ববিদ্যালয় এটা কিন্তু গোপাল হয়ে যাবে স্যার, ওকে, গোপাল। তারপরে ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়ে থাকে? তো মশলার বাগান কিন্তু কেরালাকে বলা হয় স্যার। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, তো এটা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারতের একটি শুল্ক বন্দর যেটা প্রি ট্রেড পোর্ট বলে থাকি, এই কান্ডালাকে বলা হয়ে থাকে একটি শুল্ক বন্দর, ওকে। তারপরে স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? তো এটা জে.ভি. মাভালাঙ্কার, ইনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার ছিলেন স্যার, ওকে। হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর নির্মিত? হীরাকুদ বাঁধটা এটা মহানদীর উপর অবস্থিত, এটা উড়িষ্যায় রয়েছে। তারপরে স্বদেশী বান্ধব সমিতি, স্বদেশী বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? এটা অশ্বিনী কুমার দত্ত, তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছেন। তারপরে কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে স্যার? দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে স্যার। বিহারের দুঃখ কিন্তু সোন নদীকে বলা হয়ে থাকে স্যার, ওকে, বিহারের দুঃখ। তো তারপরে অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? তো এটা মনে রাখবে যে আমাদের ফিনান্স কমিশন রয়েছে, অর্থ কমিশন, এটা প্রত্যেক 5 বছর পর পর গঠিত হয়। গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাটের নাম কি? সমুদ্রগুপ্ত, ইনি হচ্ছেন গুপ্ত বংশের সব থেকে শ্রেষ্ঠ সম্রাট হিসেবে ধরা হয়ে থাকে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে এটা NH-44, এটাও কিন্তু পাশাপাশি মনে রাখবে। ভারতের সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি, স্যার এটা ন্যাশনাল এমার্জেন্সির কথা বলেছে, মনে রাখবে, অর্থাৎ ন্যাশনাল মানে জাতীয় জরুরি অবস্থার কথা বলেছে, তো এটা জাতীয় অবস্থি ঘোষণা করতে পারে, এটা কিন্তু 352 নম্বর ধারা। এবার স্যার তোমাকে যদি এখানে বলতো যে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা না বলে যদি বলতো ন্যাশনাল এমার্জেন্সি না বলে, যেটা মানে এটা অনেক সময় ফিনান্সিয়াল এমার্জেন্সি বললো, অর্থনৈতিক, সেই ক্ষেত্রে কিন্তু স্যার চেঞ্জ হয়ে যাবে স্যার, ওকে, কারণ এগুলো বিভিন্ন রকম 356 নম্বর ধারা রয়েছে স্যার, 356, 360, তো 360-এ কিন্তু স্যার ফিনান্সিয়াল এমার্জেন্সি রয়েছে, ওকে, আর ন্যাশনাল এমার্জেন্সি স্যার 352 নম্বর ধারায় রয়েছে, ওকে। আর জাতীয় যেটা আমাদের ইন্টারন্যাশনাল সেটা কিন্তু 356। মেগাস্থেনিস কার রাজত্বকালে ভারতে এসেছিল? তো অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কিন্তু ভারতে এসেছিল মেগাস্থেনিস। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? আনাইমুদি স্যার, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো রাজ্যসভার অধিবেশনে উপরাষ্ট্রপতি কিন্তু সভাপতিত্ব করেন স্যার। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এটা কিন্তু স্যার দাদাভাই নোরাজিকে বলা হয়ে থাকে। থাইবার গিরিপথ কোন দুটি দেশকে যুক্ত করেছে? এটা থাইবার নয় স্যার, এটা খাইবার যে গিরিপথ এটা পাকিস্তান ও আফগানিস্তান এই দুটো দেশকে কিন্তু যুক্ত করে থাকে। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতির নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ইনি কিন্তু গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি। যদি বলতে স্যার অস্থায়ী সভাপতি তাহলে কিন্তু সচিদানন্দ সিনহা হয়ে যেত। ইবন বতুতা কোন দেশ থেকে ভারত এসেছিল? অবশ্যই এই মরক্কো থেকে এসেছে, এটা আমি অলরেডি আলোচনা করেছি। ভারতের কোন রাজ্যকে শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে? পাঞ্জাবকে শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? স্যার এই যে প্রিয়াম্বেল বা প্রস্তাবনা এটা USA বা আমেরিকা থেকে কিন্তু স্যার নেওয়া হয়েছে। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? প্রমথনাথ মিত্র, ইনি কিন্তু অনুশীলন সমিতি কিন্তু স্যার প্রতিষ্ঠা করেছেন।
ধোঁয়াধর জলপ্রপাত কি বলছে স্যার, ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? তো এটা কিন্তু নর্মদা নদীর ওপর কিন্তু ধোঁয়াধর জলপ্রপাতটা অবস্থিত। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার স্তর কয়টি? পঞ্চায়েতে 3টে স্তর স্যার, এটা প্রত্যেকে জানো, 3খানা তোমরা ভোট দাও। তারপরে শকাব্দ, শকাব্দ কে এবং কত সালে প্রচলন করেন স্যার? কনিষ্ক 78 খ্রিস্টাব্দে কিন্তু, অর্থাৎ যেটা হচ্ছে এডি, সরি স্যার বিসি, বিসি বিফোর অফ ক্রিস্ট, যেটা হচ্ছে 78 বিসিতে কিন্তু শকাব্দ কনিষ্ক কিন্তু কী করেছিল, প্রচলন করেছিল। আরব সাগরের রানী কোন শহরকে বলা হয়ে থাকে? কোচিকে কিন্তু আরব সাগরের রানী বলা হয়ে থাকে। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে স্যার? তো অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে স্যার, এটা সংবিধানের 17 নম্বর ধারায় কিন্তু বলা রয়েছে। তারপরে আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি? তো আকবরের রাজস্ব মন্ত্রীর নাম হচ্ছে ফিনান্স মিনিস্টার, তিনি কিন্তু টোডরমল যিনি ছিলেন কিন্তু, ওকে, টোডরমল। ভারতের কি বলছে, জোয়ার ভাটা প্রকৃতির প্রধান বন্দর কোনটি? তো অবশ্যই কান্ডালা বন্দর, এটা কিন্তু সঠিক উত্তর হবে। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? অবশ্যই ফতেমা বিবি কিন্তু সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে স্যার? অশ্ব ঘোষ, ইনি কিন্তু বুদ্ধচরিত সেই গ্রন্থটির কিন্তু রচনা করেছিলেন। নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত স্যার? নাথুলা গিরিপথ এটা কিন্তু ভারতের সিকিমে কিন্তু অবস্থিত স্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা বলে না, প্রত্যেকটা প্রশ্নে গুরুত্বপূর্ণ। রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার বর্তমানে একটি কি ধরনের অধিকার? অবশ্যই সম্পত্তির অধিকার একটা এখন লিগাল রাইট বা আইনি অধিকার, ওকে। তারপরের প্রশ্ন যে গান্ধীজি ডান্ডি অভিযান কত সালে এবং কোন তারিখে শুরু হয়েছিল? তো গান্ধীজির যে ডান্ডি অভিযান সেটা কিন্তু 12ই মার্চ 1930 সালে কিন্তু স্যার এটা শুরু হয়েছিল। দক্ষিণ ভারতের কাশী কোন শহরকে বলা হয়ে থাকে? দক্ষিণ ভারতের কাশী কিন্তু অবশ্যই স্যার মাদুরাইকে বলা হয়ে থাকে। অর্থ বিল শুধুমাত্র কোন কক্ষে পেশ হতে পারে? অর্থ বিল বা মানি বিল এটা শুধুমাত্র লোকসভায় পেশ হয়, রাজ্যসভায় কিন্তু কোনো রকমভাবে পেশ হয় না। পরবর্তী প্রশ্ন দেখব স্যার, কনিষ্কের যে রাজবৈদ্য সেটা কে ছিলেন? অবশ্যই কোন চরক কিন্তু ছিলেন স্যার। তো এটা এই প্রশ্নটা অত গুরুত্বপূর্ণ নয় স্যার, ওকে, এটা ছেড়ে দাও। ভারতের কোন রাজ্যে তৈল উৎপাদনের জন্য প্রথম বিখ্যাত? তো তেলে প্রথম স্থান অধিকার করেছে আসামের ডিগবয়, এটা কিন্তু বিশ্বের সব থেকে ভারতের প্রাচীনতম তৈল উৎপাদন কেন্দ্র। তারপরে ভারতের সংবিধানে রাজ্য নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, ডিরেক্টর প্রিন্সিপাল স্টেট পলিসি, এটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে, অর্থাৎ ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি? তো অবশ্যই এটা কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে স্যার। বাঘা যতীন নামে কে পরিচিত? তো বাঘা যতীন নামে কিন্তু এখানে দেখো এই অপশানগুলো একটু গোলাবে, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যতীন্দ্রনাথ দাস, মানে যতীন্দ্রনাথ প্রত্যেকটাই রয়েছে, তারপরে যতীন্দ্রনাথ বসু, সরি রাসবিহারী বসু। তো অ্যাকচুয়ালি গোলানোর জন্য একটু গুলি দিতে পারে, তো এটা মনে রাখবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কিন্তু সঠিক উত্তর হবে। ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? তো ভারতের বৃহত্তম উপহ্রদ বললে অবশ্যই চিল্কা হ্রদ হয়ে যাবে। লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত? 550 বর্তমানে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা রয়েছে। চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজাকে? তো চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে দ্বিতীয় পুলকেশী। তারপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে চন্দন কাঠ সব থেকে বেশি পাওয়া যায়? কর্ণাটকে, এইসব জায়গাতেই সব থেকে বেশি চন্দনের কাঠ পাওয়া যায়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন? অবশ্যই যিনি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট রয়েছে তিনি কিন্তু নিযুক্ত করে থাকেন। থিওজফিক্যাল সোসাইটি ভারতে কে জনপ্রিয় করে তোলেন? অ্যানি বেসান্ট, তিনি কিন্তু থিওজফিক্যাল সোসাইটি ভারতে তিনি কিন্তু জনপ্রিয় করে তুলেছেন। তারপরে ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত? এটা উড়িষ্যার কটকে কিন্তু ধান গবেষণাগারটি অবস্থিত রয়েছে। ভারতীয় সংবিধান সংশোধন করার পদ্ধতি কত নম্বর ধারায় উল্লেখ আছে? 368 নম্বর যে ধারা, সেখানে কিন্তু সংশোধন পদ্ধতিটা আলোচনা করা রয়েছে। কঙ্গো নদী কঙ্গো নদীর আববাহিকা কোন মহাদেশে অবস্থিত? তো এটা আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত স্যার, ওকে। শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? অবশ্যই সাসারামে কিন্তু শেরশাহের সমাধিটা কিন্তু রয়েছে। কোন কাল্পনিক রেখা ভারতের মাঝখান দিয়ে অতিক্রম করেছে? তো কাল্পনিক রেখাটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা, যেটা ইন্ডিয়ার ম্যাপ যদি হয় মিডল পয়েন্ট দিয়ে কিন্তু গেছে। ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন একটি কী ধরনের সংস্থা? তো ভারতের ইলেকশন কমিশন কিন্তু একটা অবশ্যই কনস্টিটিউশনাল বডি বা সাংবিধানিক সংস্থার মধ্যে পড়ে থাকে স্যার।
পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম চটকল বা পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? তো ভারতের প্রথম যে পাটকল সেটা কিন্তু পশ্চিমবঙ্গের রিসরায়, সেখানে কিন্তু স্থাপিত হয়েছিল। বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন? অবশ্যই কিন্তু রাজা রামমোহন রায় কিন্তু তৈরি করেছিলেন। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? অবশ্যই গডওয়েন অস্টিন, যার আরেকটা নাম হচ্ছে K2। এটা কিন্তু ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম সাধারণ ইলেকশন কিন্তু 1951-52 সালে কিন্তু সংগঠিত হয়েছিল। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিল? 17 বার কিন্তু সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিল, নৃশংসভাবে লুট চালিয়ে গেছিল। কোন নদীকে বৃদ্ধগঙ্গা বা যেটাকে বলা হয় দক্ষিণ গঙ্গা বলা হয়ে থাকে? তো গোদাবরী নদীকে কিন্তু বৃদ্ধগঙ্গা কিন্তু বলা হয়ে থাকে। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? তো রাজ্যসভা বলেছে, লোকসভা বললে 30, মানে লোকসভা বললে 5, রাজ্যসভা বললে অবশ্যই 6 বছর। তারপরে বিখ্যাত ইলোরা গুহাচিত্র কোন রাজবংশের আমলে তৈরি হয়? তো এটা রাষ্ট্রকূট বংশের রাজামলে কিন্তু তৈরি হয়, এটা আলোচনা করেছি। নাগার্জুন সাগর প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তাহলে কিন্তু অন্ধ্রপ্রদেশ, কৃষ্ণা নদীর ওপরে। ওকে। তারপরে সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত সময়ের ব্যবধান থাকতে পারে? সর্বোচ্চ 6 মাসের কিন্তু ব্যবধান কিন্তু স্যার থেকে থাকে স্যার। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে একটি বিখ্যাত প্রমোদাগার বা স্নানাগার, যেটাকে বলে থাকি স্নানাগার, পাওয়া গেছে? তো অবশ্যই কিন্তু যে স্নানাগারটা সেটা কিন্তু মহেঞ্জোদারোয় কিন্তু লোকেট ছিল। ওকে। ভারতের কোন রাজ্যে মরুভূমি মাটি সব থেকে বেশি দেখা যায়? তো রাজস্থানে সব থেকে বেশি মরুভূমির মাটি রয়েছে। ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার আলোচিত হয়েছে? তো এটা কিন্তু অবশ্যই 4 নম্বরে কিন্তু। ওকে, সংবিধানের 4 নম্বরে মৌলিক অধিকার, আর 4-এর এতে কিন্তু কি যেটা আছে মৌলিক অধিকারের কথা বলেছে স্যার। সরি, মৌলিক অধিকার কিন্তু 3 নম্বর ধারায় কিন্তু বলা রয়েছে স্যার। ওকে। তারপরে পার্ট 3, মুল্লা পেরিয়ার বাঁধ কোন দুটি রাজ্যের মধ্যে বিরোধের কারণ? তো এটা তামিলনাড়ু এবং কেরালা। এই বাঁধটাকে নিয়ে এদের সারা জীবনেই প্রবলেম থাকে। তারপরে আকবরের বিখ্যাত রাজসভায় নবরত্নের অন্যতম তানসেন এর আসল নাম কি ছিল? তো যে তানসেনের রিয়েল নাম ছিল কিন্তু রামতনু পান্ডে স্যার। বিশ্বের দীর্ঘতম নদী? অবশ্যই নীল নদ, আমি আবার পূর্বে আলোচনা করেছি। তারপরে সংবিধানের কত নম্বর ধারা সংশোধন করে পঞ্চায়েতি রাজ আইন স্বীকৃতি পায়? তো অবশ্যই যে 73 নম্বর যে কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট বা সংশোধন, সেখানে কিন্তু পঞ্চায়েতি রাজ কথাটা উল্লেখ রয়েছে। স্বরাজ দলের প্রথম সভাপতিকে? অবশ্যই চিত্তরঞ্জন দাস কিন্তু স্বরাজ দলের সভাপতি। মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? নেপালে মাউন্ট এভারেস্টকে সাগর মাথার নাম কিন্তু দিয়ে থাকে। ওকে। হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করায়? অবশ্যই রাজ্যের যে রাজ্যপাল থাকে তিনি কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করায়। কুতুবুদ্দিন আইবক কোন খেলায় অংশ নেওয়ার সময় মারা যায়? তিনি কিন্তু চৌহান বা পোলো খেলার সময় কিন্তু মারা গেছিল। সন্ধ্যা প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে রয়েছে? এটা জাভা এবং সুমাত্রার মধ্যে কিন্তু স্যার রয়েছে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকার বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটা মনে রাখবে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তামাক উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে স্যার? তো অবশ্যই স্যার এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ, সঠিক উত্তর হয়ে যাবে। গদর পার্টি কত সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? তো এটা 1913 সালে সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল কিন্তু এই পার্টিটা তৈরি করেছিল স্যার। তারপরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? সব থেকে প্রাচীন বললে অবশ্যই কিন্তু আরাবল্লী পর্বত, সেটা কিন্তু পুরনো সব থেকে পর্বত। ওকে। তারপরে সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো যৌথ অধিবেশন বললে কিন্তু লোকসভার স্পিকার হয়ে যাবে। ইলোরা গুহার বিখ্যাত কৈলাস মন্দির কোন রাষ্ট্রকূট রাজা তৈরি করেছিল? তো অবশ্যই এটা প্রথম কৃষ্ণ রাজা কিন্তু তৈরি করেছিল। নাগার্জুন সাগর ব্যাঘ্র প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা অন্ধ্রপ্রদেশে কিন্তু রয়েছে স্যার, বিখ্যাত বড় একটা, ভারতের এখনো পর্যন্ত বড়। ওকে। তারপরে সংবিধানের কত নম্বর ধারায় শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার করা হয়েছে? তো এটা 21 নম্বর ধারায় আলোচনা করেছি। তাহকিক ই হিন্দ গ্রন্থটি কে রচনা করেন? এটা আল বিরুনির কিন্তু তহকিক হিন্দ গ্রন্থটি বিখ্যাত বই। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো ভারতের ম্যানচেস্টার কিন্তু অবশ্যই স্যার আহমেদাবাদকে কিন্তু বলা হয়ে থাকে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি কততম সংশোধনে যুক্ত করা হয়? এটা 42তম কিন্তু সংশোধনে কিন্তু যুক্ত করা হয়।
ওকে, এটা কিন্তু পাশাপাশি মনে রেখো। গান্ধীজির বিখ্যাত ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? 1942 সালে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের উষ্ণতম গ্রহ? উষ্ণ বললে অবশ্যই কিন্তু স্যার শুক্র সঠিক উত্তর হয়ে যাবে। ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার মীরা কুমার, তো এটা মহিলা স্পিকার নাম বললে মীরা কুমার হয়ে যাবে। সমুদ্রগুপ্তের সহকবি কে ছিলেন? তো অবশ্যই সমুদ্রগুপ্তের যে সহকবি তিনি কিন্তু হরিসেন ছিলেন স্যার। ওকে, কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা কোন চাষের জন্য সব থেকে বেশি উপযোগী? তো এটা তুলা চাষ বা যে কার্পাস চাষ সেটার জন্য সব থেকে বেশি কিন্তু কৃষ্ণ মৃত্তিকায় হয়ে থাকে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? তো হীরালাল যে কানাইয়া, ইনি কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজাকে? তো অবশ্যই কৃষ্ণদেব রায়, ইনি কিন্তু বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা। তো এই ছিল জিকে 200টি প্রশ্ন। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, সাবস্ক্রাইব করে রেখো।